দর্শক, নারী দিবসের বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। ধন্যবাদ। জি, নারী দিবসের শুভেচ্ছা। আপনাকেও নারী দিবসের শুভেচ্ছা। নারীর অধিকার প্রতিষ্ঠায় আসলে তোড়জোড় আমরা কেবল নারী দিবস এলেই বেশি শুনতে পাই। আসলেই নারীর অধিকার কতটা প্রতিষ্ঠিত হলো? দেখুন, বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা অর্জন সবকিছুর সমস্ত আন্দোলন সংগ্রামে নারীরা, বাংলাদেশের নারীরা তারা কিন্তু সম্মুখ সারিতে থেকে তারা বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছে। কিন্তু আমরা দেখেছি যে এই সমস্ত নারীরা আজ পর্যন্ত স্বাধীনতার এত বছর পেরিয়ে গেলেও একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্মের ক্ষেত্রে নারীদের যে অবদান সেটি পুরুষের সমান। কিন্তু এখন পর্যন্ত আমি মনে করি যে বাংলাদেশের এই রাষ্ট্রের নারীর সেই মর্যাদা, আর নারীর যে সামাজিক মর্যাদা বলি, সমতা, সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা আসলে অর্জন করতে পারিনি। বিভিন্ন সময় রাষ্ট্রীয় বিভিন্ন আইন হয়েছে, বিভিন্ন ধরনের আইনগুলো পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে, নারী বান্ধব অসংখ্য আইন হয়েছে। সংবিধান নারীকে সমান অধিকার দিচ্ছে, নারী এবং পুরুষের সমান অধিকারের কথা সংবিধানে বলা, সকল নাগরিকের কথা। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখি যে নারীর সেই যে অধিকার আদায়ের জায়গাটি, সেই জায়গাতে এখন পর্যন্ত আসলে আমি দেখি যে নারীরাও কিছু কিছু ক্ষেত্রে সোচ্চার না, এবং অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর, এই যে কথাটি, এই যে উপলব্ধিটি এখন পর্যন্ত আমি বলবো যে রাষ্ট্র, সমাজ, পরিবার কোন জায়গায় কিন্তু এই সেভাবে উপলব্ধির জায়গাটি এখন হয়েছে। আসেনি। জি, আমরা আসলে দেখতে পাই কর্মক্ষেত্রে নারীর প্রতি একটা বৈষম্যমূলক আচরণ বরাবরই আসলে আমরা দেখতে পাই। এই আচরণ থেকে মুক্তির কোনো উপায় কি আমাদের আছে? কর্মক্ষেত্রে যে বৈষম্য সেটি যুগ যুগ ধরে প্রিভেল করছে, এবং সেটি কিন্তু সর্বস্তরে, সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে শুরু করে এমএনসি গুলো যে রয়েছে, বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, প্রত্যেকটি জায়গায় আমরা দেখি যে নারী বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন, বিভিন্নভাবে তারা যৌন হয়রানির শিকার হচ্ছেন। এবং আমরা জানি যে 2008 সালে আমাদের উচ্চ আদালতের একটি নির্দেশনা রয়েছে, এবং যে নির্দেশনার মাধ্যমে কিন্তু নারীর প্রতি কর্মক্ষেত্রে সকল ধরনের বৈষম্য বিলোপের কথা সেখানে বলা রয়েছে, সেখানে ডিটেইল গাইডলাইন দেয়া রয়েছে, এবং পরবর্তীতে সেটাও কিন্তু পরিবর্তনের মাধ্যমে এসে কিন্তু ভেরি রিসেন্টলি আমাদের শ্রম আইনে সেটার একটা ডিটেইল কিন্তু সমস্ত কিছু ডেসক্রিপশন দেয়া হয়েছে, এবং আইনের ভিতরে এটাকে কিন্তু আনা হয়েছে পার্লামেন্টের অ্যাক্টে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে সেই আইনের যে নির্দেশনাগুলো, যেখানে বলা রয়েছে যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে, প্রত্যেকটি কর্মস্থলে একটি কমিটি গঠন করতে হবে, প্রেফারেবলি সেটা একজন নারী তার প্রধান হবেন, এবং মেজরিটি যারা মেম্বার থাকবেন সেই কমিটিতে তারা কিন্তু নারী হবেন। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক প্রতিষ্ঠান রয়েছে, আমরা যখন কার্যক্ষেত্রে এটা দেখি প্র্যাকটিক্যালি, তখন আমরা দেখি অনেক প্রতিষ্ঠানে এই ধরনের কোনো ব্যবস্থাই নেই। সেখানে যে অভিযোগ বাক্সের কথা বলা রয়েছে, অ্যানোনিমাস অভিযোগ করতে পারবেন, এবং আইনে কিন্তু শুধুমাত্র শাস্তির বিধান এবং কি কি করলে অপরাধ হচ্ছে তা না, আইনে কিন্তু এটাও বলা রয়েছে বিভিন্ন সচেতনতামূলক বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করতে হবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে, প্রত্যেকটা সেমেস্টারে ওরিয়েন্টেশনের সময় এগুলো নিয়ে ওয়ার্কশপ করতে হবে, যাতে আমরা সামগ্রিকভাবে সমাজে এক ধরনের সচেতনতা তৈরি করতে পারি একটি সুন্দর কর্মক্ষেত্র গড়ে তোলার জন্য। কিন্তু অনেক প্রতিষ্ঠান আমি দেখেছি যে যেখানে এখন পর্যন্ত এই ধরনের অভিযোগ করার তাহলে কোনো আমরা ধরনের বলতে কোনো পারি যে এটা আইনে সিস্টেম আছে নেই। কিন্তু বাস্তবে নেই। শুধুমাত্র আইনের খাতায় রয়েছে, কিন্তু সেটার বাস্তবায়ন বাস্তবে এবং নেই। জি। প্রয়োগ আমরা দেখি না। দেশের কৃষি খাতে কিন্তু অর্ধেকের বেশি নারী, কিন্তু কৃষক হিসেবে তাদের স্বীকৃতি সেভাবে কিন্তু মিলছে না আসলে। নারী কৃষকদের উন্নয়নে কি ধরনের পদক্ষেপ নেওয়া যায়? একদম অ্যাবসলিউটলি, নারী যারা কৃষক রয়েছেন তারা উৎপাদন থেকে শুরু করে বীজ বপন, চারা রোপণ, প্রত্যেকটি কাজের সাথে তারা যুক্ত রয়েছেন। কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত তারা কিন্তু কৃষক হিসেবে যে স্বীকৃতি, আমাদের প্যাট্রিয়ার্কিয়াল মাইন্ডসেট এবং নারীর প্রতি বৈষম্যের শিকড়, সেটি আমাদের সমাজে এতটাই গভীরে যে একজন নারীকে যে কৃষক হিসেবে আমরা স্বীকৃতি দেব, সেই মাইন্ডসেটটি এখনো পর্যন্ত আমাদের তৈরি হয়নি। একজন নারী, তিনি কিন্তু সম্পূর্ণ প্রোডাকশনের সাথে তিনি জড়িত রয়েছেন, এবং তিনি সেই উৎপাদনের সাথে জড়িত রয়েছেন। কিন্তু যখন একটা পণ্যটি তার বিপণনের বিষয়টি আসে, তাকে তো একটা বাজারে যে বসতে হবে, কোনো একটা জায়গায় তার সেই সাপ্লাই চেইন বা সেই
সুযোগটি তৈরি করতে হবে যাতে তার বিপণন করতে পারেন তার পণ্যটি। কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে হয় তাকে ফিজিক্যালি কোথাও যেয়ে বসতে হবে, না হয় তাকে অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে না সে ফিজিক্যালি তার পণ্যের বিপণনের জন্য তিনি যখন সেই ব্যবস্থাটি করেন, না সেখানে আমরা একটি সুস্থ পরিবেশ বা তার জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে পারছি। যখন তিনি ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করছেন সেখানেও কিন্তু আমরা সেই পরিবেশ তৈরি করতে পারি না। একজন নারী তিনি কৃষক কার্ড পান না। সো সেই যেহেতু আমাদের সেই ব্রেইনেই সেই জিনিসটা কাজ করে না যে একজন নারীকে কৃষক হিসেবে আমরা স্বীকৃতি দেব। সেটা ছাড়াও বিভিন্ন ধরনের যে নীতিমালা রয়েছে সেই নীতিমালায় আমরা দেখি যে খাস জমির যখন ভূমিহীনদের মধ্যে বন্টন হয় তখন নারী যদি ভূমিহীন একজন নারীকে দেওয়ার ক্ষেত্রে শর্ত হচ্ছে তার একজন সামর্থ্যবান পুত্র সন্তান থাকতে হবে। আমি মনে করি এটা একটা চরম বৈষম্য এবং সংবিধানের সম্পূর্ণ পরিপন্থী একটি নীতিমালা। এই যে ক্লজটি দেয়া রয়েছে। কাজে এই ধরনের বৈষম্যগুলোকে আসলে সরাতে হবে এই সরাতে সমস্ত হবে। নীতিমালা থেকে জি, এবং সাথে শুধু সাথে কিন্তু কৃষক কার্ড কৃষিতে হিসেবে শুধু কিন্তু লোনের কৃষিতে ব্যবস্থা। নয়, আমাদের পুরো অর্থনীতিতে নারীর যে অবদান তার আসলে সেই ক্ষেত্রে আসলে কতটা স্বীকৃতি মিলল নারীর? স্বীকৃতি নারীর তো মিলল না। কারণ নারী তিনি তার এই যে ইনকাম জেনারেটিং অর্থনীতির একটা মূল চালিকা শক্তি যে আমাদের পোশাক শিল্প, সেখানে যারা জড়িত আছেন তার মধ্যে অর্ধেক যারা শ্রমিকের তাদের বেশি সংখ্যক নারী। কিন্তু এখন পর্যন্ত আপনি দেখেন যে এই যে আমরা বলি যে শিশু কক্ষ একটা বাচ্চার জন্য চাইল্ড কেয়ার সিস্টেম এবং ম্যাটারনিটি লিভ বলি, এই বিষয়গুলো এখন পর্যন্ত আমরা নিশ্চিত করা এগুলা তো অনেক দূরের ব্যাপার। আমরা যে তার একটা নিরাপদ কর্মপরিবেশ, তিনি যে ইনকাম জেনারেটিং কাজের সাথে যুক্ত থেকে অর্থনীতিতে এই যে তার বিশাল ভূমিকা, সেটাকেই তো আমরা এখন পর্যন্ত অ্যাকনলেজ করি না। কাজেই সেখানে তার জন্য নিরাপদ পরিবেশটি, সে বাড়ির থেকে বের হচ্ছে সেখানে ঘরের ভিতর সে পারিবারিক